সাদের চুম্বনে কোনো রাগ ছিল না, ছিল কয়েক হাজার মাইল দূরত্বের হাহাকার। ফালাক অনুভব করছে সাদের হাতের মুঠো ফালাকের পিঠে আরও শক্ত হচ্ছে। সাদ যখন ফালাককে ছাড়ল, ফালাক তখনও হাঁপাচ্ছে। ফালাক টলমল পায়ে পিছন দিকে সরে গিয়ে বিছানায় বসে পড়ল। হৃৎপিণ্ডটা বিট করছে খুব। ফালাক ড্রেসিং টেবিলের আয়নায় নিজের লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবছে এই পাগলাটে সবই নিয়ে যাবেটা কোথায়। সাদ ফালাককে বিছানায় শুইয়ে দিয়ে ওর উপরে নিজের পুরো ভার ছেড়ে দিল। ফালাকের নরম শরীরটা সাদের কঠিন শরীরের নিচে পিষ্ট হতে থাকলো। সাদ কোনো কথা বলল না। ফালাকের শাড়ির আঁচলটা ধরে টান দিল। ফালাক শিউরে উঠল। লজ্জায় সংকোচে নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। সাদ এক ছটকায় ফালাকের শাড়িটা পুরোপুরি খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। ফালাকের ফর্সা শরীরটা একখণ্ড হীরের মতো ঝিলমিল করছে, যেন সাদের কাছে। ফালাক লজ্জায় আরও বেশি কুঁকড়ে গেল। সাদ ফালাকের এই লাজুক রূপ দেখে এক মুহূর্ত থমকালো, তারপরে এক অদ্ভুত মাদকতা ভরা হাসল। ধীর পায়ে ফালাকের উপরে নেমে এলো। ফালাকের গলার খাঁজে মুখ ডুবিয়ে এক গভীর নিঃশ্বাস নিল। ফালাকের শরীরের স্নিগ্ধ ঘ্রাণ যা পাওয়ার জন্য ছটফট করছে, তা আজ সাদকে পুরোপুরি দিশেহারা করে দিল। সাদ এবার ফালাকের অন্তর্বাসের ফিতে হাত দিল। সাদের আঙুলের ছোঁয়া ফালাকের পিঠে এক অদৃশ্য আগুনের আলপনা এঁকে দিচ্ছে। সাদ নিজের মুখ দিয়ে অতি সাবধানে ফালাকের শেষ আবরণটুকু সরিয়ে দিল। সাদের এই গভীর ভালোবাসার ধরন ফালাককে এক অন্য জগতে নিয়ে যাচ্ছে। ফালাক আর নিজেকে ধরে রাখতে পারল না। এতদিনের জমে থাকা অনুভূতি সব মিলে মিশিয়ে একাকার হয়ে গেল। সাদের এলোমেলো চুলগুলো শক্ত করে খামচে ধরে। নখগুলো সাদের মাথায় চামড়ায় গেঁথে যাচ্ছে। সাদের সেদিকে কোনো খেয়ালই নেই। সাদ যেন আজ এক ক্ষুধার্ত বাঘ, যে তার শিকারকে সর্বস্ব দিয়ে গ্রাস করতে চায়। ও ফালাকের ঠোঁট, গলা, কাঁধ প্রতিটি ইঞ্চিতে নিজের কামড়ের দাগ আর চুম্বনের মোহর এঁকে দিল। ফালাক যন্ত্রণায় আর এক ধরনের তীব্র সুখে অস্ফুট আর্তনাদ করে উঠল। সাদের এই উগ্র ভালোবাসা সামলানো ওর এই অল্প বয়সের শরীরের পক্ষে বড্ড কঠিন হয়ে পড়ছে। সাদ ফালাকের অস্তিত্বে পুরোপুরি মিশে গেল। সাদের প্রতিটি স্পর্শে ফালাক অনুভব করল ফালাক যেন এক অশান্ত সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই করছে, যেখানে ডুবে যাওয়ার ভয় আছে কিন্তু ফিরে আসার কোনো পথ নেই। নিস্তব্ধ ঘরের ভেতরে সাদের সেই গভীর ভালোবাসা আর ফালাকের কোমল আত্মসমর্পণ মিলে মিশিয়ে এক নতুন গল্পের সূচনা করল। ফালাক আজ নিজের হাতে বরফি বানাচ্ছে। প্রথমে চুলোয় একটা প্যান বসিয়ে তাতে ঘি দিল, এরপরে বেসন দিল। ঘি দিয়ে বেসন ভেজে নিল, একদম হালুয়ার মতো দেখাচ্ছে। এরপরে এতে চিনি দিয়ে দিল, আর ফুড কালার অল্প চিনি মিশে গেলে আস্তে আস্তে শেপে চলে এলো। ফালাক নামিয়ে নিল। কতক্ষণ রেখে দেওয়ার পর শক্ত হয়ে গেল এবং বরফির শেপে কেটে নিল। এই বরফিটা সবাই খুব প্রশংসা করেছে। নীলা আর রিমাও শিখে নিল রেসিপি। ফালাক এবার একটা প্লেটে সাদের জন্য নিল। ফালাক দেখল সাদ ব্যালকনির দিকে মুখ করে দাঁড়িয়ে ইংরেজিতে খুব দ্রুত কথা বলছে। ফালাক কিছুটা ইতস্তত করতে লাগলো। সাদ কি এখন বরফি খাওয়ার মুডে আছে? যদি রেগে গিয়ে বলে, দেখছো না আমি কাজে ব্যস্ত, এসব কেন এনেছো? ঠিক তখনই নিচ থেকে নীলা ডাকলো, ভাবি, ও ভাবি। ফালাক আর দেরি করলো না। টি টেবিলের উপরে সাবধানে বরফির প্লেটটা রেখে দ্রুত পায়ে নিচে নেমে গেল। সাদ ফোন ডাকা মাত্রই ওর নজর গেল টেবিলের উপরে। সুন্দর করে সাজানো চারকোনা বরফির টুকরো থেকে একটা সুঘ্রাণ আসছে। সাদ বুঝতে পারল এটা কার কাজ। ও ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে টেবিলের কাছে এগিয়ে এলো। সাদ এমনিতে খুব একটা মিষ্টি পছন্দ করে না। ফালাকের হাতে ছোঁয়া আছে জানলে রুচি বদলে যায়। একটা টুকরো মুখে দিল। সাদ একটা একটা করে সব কটি বরফি মুখে পুড়তে লাগলো। লন্ডনের 5 স্টার হোটেলের কোনো ডেজার্টও আজ ওর কাছে এই সাধারণ বরফির কাছে হার মেনে গেল। এদিকে ফালাক নিচ থেকে কাজ সেরে আবার উপরে আসছিল। রুমের দরজার পর্দাটা একটু সরানো ছিল। ভেতরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো। আর থেকে দেখলো সেই গম্ভীর আর মেজাজি সাদ মির্জা, যে কিনা সব সময় শাসনের বুলি আওড়ায়, সে খুব তৃপ্তি করে প্লেটের প্রতিটি বরফি শেষ করছে।
ফালাক পর্দার আড়ালে দাঁড়িয়ে নিজের মুখ চেপে ধরল। ওর ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ী হাসি। ফালাক আড়াল থেকে সবটা দেখে চুপি চুপি আবার সিঁড়ির দিকে পিছিয়ে গেল। ফালাকের মনে হলো ওর হাতের বানানো মিষ্টির চেয়ে স্বাদের ওই তৃপ্তি ভরা মুখটা ওকে বেশি সুখ দিচ্ছে। মনে মনে ভাবলো, এমনটা হলে আমি রোজ বানিয়ে দিতে রাজি। পরদিন সকালে মির্জার ড্রয়িং রুমের স্বাদের বাবা, মা, ফারদিন, ঈশান, নীলা সহ সবাই উপস্থিত। স্বাদ গম্ভীর মুখে বসে আছে। তোমরা তো জানেনই লন্ডনের বিজনেসটা এখন কতটা বড় হয়ে গেছে। আমি চাইছি ফালাককে এবার আমার সাথে নিয়ে যেতে। ওর পাসপোর্ট আর ভিসার কাজ আমি অলরেডি শুরু করে দিয়েছি। স্বাদের এই সিদ্ধান্তে বাড়ির সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারা খুশি যে স্বাদ অবশেষে ফালাককে নিজের স্ত্রী হিসাবে পূর্ণ মর্যাদা দিয়েছে, তার সাথে সংসার করতে চাইছে। কিন্তু পরক্ষণেই এক বিষণ্ণতা গ্রাস করল সবাইকে। এই কদিনেই ফালাক তার নম্রতা আর মায়াবী স্বভাব দিয়ে বাড়ির সবাইয়ের প্রিয় হয়ে উঠেছে। ফালাক ছাড়া বাড়িটা যেন আবার প্রাণহীন হয়ে পড়বে। তুমি ফালাককে মেনে নিয়েছো, সংসার করবে, এটা শুনে খুশি হয়েছি। কিন্তু ফালাক চলে গেলে এই বড় বাড়িটা যে একদম ফাঁকা হয়ে যাবে। আমার তো মেয়েটার মুখ না দেখলে দিনই কাটে না। ফারদিন আর ঈশানও মুখ কালো করে ফেলল। নীলা তো ফালাকের হাত ধরে কেঁদেই ফেলল। স্বাদের বাবা এতক্ষণ গম্ভীর হয়ে শুনছিলেন। তিনি শান্ত গলায় বললেন, স্বাদ, তোমার সিদ্ধান্ত ঠিক আছে। ফালাক তোমার স্ত্রী, ওর জায়গা তোমার পাশেই। তবে একটা কথা, আজ থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আমি চাই এই ঈদটা সেরে তোমরা লন্ডনে যাও। সবাই স্বাদের বাবার কথায় সায় দিল। মীরাও স্বাদকে অনুরোধ করতে লাগলো, ভাইয়া প্লিজ ঈদের আগে যেও না। স্বাদ ফালাকের দিকে একবার আর চোখে তাকালো। ফালাকের চোখ দুটো ছলছল করছে। ও যেমন স্বাদের কাছে যেতে চায়, তেমনি এই পরিবারটার মায়াও ওকে টানছে। স্বাদ বুঝতে পারল সবার এই আবেগ উপেক্ষা করা ওর পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, সবার যখন এত আবদার, তবে ঈদের পরেই যাব। স্বাদের কথা শুনে পুরো বাড়িতে যেন আনন্দের হিল্লোল বয়ে গেল। ফালাক মনে মনে ভাবল, আল্লাহ, আমার এই ছোট্ট জীবনটাতে এত সুখ কি সত্যি পাওয়ানো ছিল। পবিত্র রমজানের প্রথম দিন, চারিদিকে এক স্নিগ্ধ নিস্তব্ধতা। ফালাক আলতো করে স্বাদের বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিল। স্বাদের ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে ধীর পায়ে অজু করে জায়নামাজে দাঁড়ালো। তাহাজ্জুদের নামাজে ফালাক আজ দীর্ঘক্ষণ সিজদায় পড়ে রইল। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া নোনা জল জায়নামাজ ভিজিয়ে দিচ্ছে। শুকরিয়া জানালো আল্লাহর কাছে, যিনি ওর মতো এক অনাথ মেয়েকে আরহাম সাদ মির্জার মতো একজন মানুষের হৃদয়ে ঠাঁই দিয়েছেন। ফালাক নিজের ঘর থেকে বেরিয়ে নিচে নামলো। ভেবেছিল হয়তো ওই প্রথম উঠেছে, কিন্তু রান্নাঘরের কাছাকাছি আসতেই দেখল সেখানে ইলাহি কাণ্ড। রান্নাঘরে স্বাদের মা, ছোট চাচি, মেজো চাচি নীলা আর রিমাও আছে। সবাই মিলে সেহেরির তদারকি করছেন। ফালাককে দেখে স্বাদের মা মৃদু হাসলেন। ফালাক তড়ি ঘড়ি করে খাবারগুলো গরম করার কাজে লেগে পড়ল। মেজো চাচি বলল, বড় বৌমা আসাতেই আমাদের কাজ অর্ধেক হয়ে গেল। দেখছো আপা, ফালাক কেমন লক্ষ্মী মেয়ের মতো সব গুছিয়ে নিচ্ছে। ফালাক হাসি মুখে তরকারিগুলো চুলায় বসালো। গরম ভাতের সুগন্ধ আর মাংসের ঘ্রাণে চারপাশ ম ম করছে। ফালাক নিজের হাতে সবার জন্য স্যালাড কাটলো আর লেবুর শরবত রেডি করলো। ফালাক নিজের হাতে কাজ শেষ করে উপরের ঘরের দিকে পা বাড়ালো। মসজিদে তখন মাইকে বারবার ঘোষণা শোনা যাচ্ছে, সেহেরির সময় হয়েছে। সম্মানিত এলাকাবাসী, আপনারা যার যার ঘরে সেহেরি খেয়ে নিন, সবাই তাড়াতাড়ি উঠে পড়ুন। ফালাক রুমে ঢুকে দেখল স্বাদ তখনও অঘরে ঘুমাচ্ছে। ফালাক ধীর পায়ে বিছানার পাশে গিয়ে বসল। ফালাক স্বাদের কাঁধে হাত দিয়ে আলতো করে নাড়া দিল, এই যে শুনছেন, উঠে পড়ুন, সেহেরির সময় হয়ে গেছে, কিন্তু মসজিদে ডাকছে। স্বাদ একবার চোখের পাতা খুলল, তাড়াতাড়ি উঠুন, হাত মুখ ধুয়ে নিচে চলুন। স্বাদ এবার একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসল। ওর চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। ফালাকের দিকে এক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সেহরির টেবিলে স্বাদ গম্ভীর মুখে খাবার খেলেও ওর নজর বারবার ফালাকের দিকেই যাচ্ছিল। ফালাক ব্যস্ত ছিল
সবাইকে পরিবেশন করতে। সেহরি শেষ করে সাদ আর এক মুহূর্তও দেরি করল না। সবার সাথে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিজের রুমের দিকে গেল। সেহরি শেষ হওয়ার পর ফজরের আজান ভেসে এলো। সেই নামাজ পড়ে কিছুক্ষণ ফালাকের জন্য অপেক্ষা করে ঘুমিয়ে পড়ল। বিকেল। রান্নাঘরে এখন উৎসবের আমেজ। সাদের মা বেগুনি ভাজছেন আর ছোট চাচি পেঁয়াজু ফালাক আলুর চপগুলো সুন্দর করে শেপ দিয়ে ব্রেড ক্র্যাম্পে গড়াচ্ছে। নীলা আর রিমা ফল কাটতে ব্যস্ত। নিচের ডাইনিং টেবিলে এলাহি কাণ্ড। মাঝখানে বড় একটা পাত্রে শরবত, চারপাশে ছোলা, মুড়ি, বেগুনি, চপ, জিলাপি আর হরেক রকমের ফল। আজানের ঠিক আগে পুরো মির্জা পরিবার টেবিলে ঘিরে বসল। সাদের বাবা মোনাজাত ধরলেন। ফালাক আর চোখে দেখল সাদ গম্ভীর মুখে মোনাজাত করছে। মুয়াজ্জিনের আল্লাহু আকবর ধ্বনি শোনার সাথে সাথে খেজুরের মুখে দিয়ে রোজা ভাঙল। ইফতারের পর পুরো ড্রয়িং রুমটা যেন হাসি খুশিতে ভরে উঠল। ফারদিন আর রিমা জিলাপি নিয়ে কাড়াকাড়ি করছে। সাদ সোফায় বসে তৃপ্তির সাথে চা খাচ্ছে। সাদ ধমক দিল, এত বড় হয়েছে তাও বাচ্চামি যায় না। মির্জাবাড়ির এই রমজানের প্রথম ইফতারিটা ফালাকের জীবনে এক পরম পাওয়া হয়ে রইল। অনাথ মেয়েটা আজ এক বিশাল পরিবারের মধ্যমণি। তারাবির নামাজ শেষ হয়ে গেছে। মির্জাবাড়ির সবাই ধীরে ধীরে নিজেদের রুমে চলে গেছে। পুরো বাড়িটা এখন শান্ত। ফালাক ধীর পায়ে ছাদে এসে দাঁড়ালো। রমজানের রাতের বাতাসে একটা আলাদা শান্তি আছে। ফালাক আকাশের দিকে তাকিয়ে রইল। অর্ধেক চাঁদটা মেঘের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। হঠাৎ পেছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, একা একা এখানে কি করছিস? ফালাক চমকে ঘুরে তাকালো। সাদ দাঁড়িয়ে আছে, কালো টি শার্ট, এলোমেলো চুল, চোখে চির চেনা তীক্ষ্ণ দৃষ্টি। ফালাক একটু ইতস্তত করে বলল, এমনি একটু হাওয়া খেতে এসেছিলাম। সাদ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপরে সাদ হঠাৎ বলল, আজ বরফিটা খারাপ হয়নি। আপনি খেয়েছেন? সাদ ভ্রু তুলল। তোকে কে বলেছে আমি খাইনি? ফালাক লজ্জা পেয়ে নিচে তাকালো। আমি আমি দেখেছি। সাদ থেমে গেল। কোথা থেকে? ফালাক একটু মুচকি হাসল। পর্দার আড়াল থেকে। এক মুহূর্তের জন্য সাদের চোখে অদ্ভুত একটা ঝিলিক খেলে গেল। মানে তুই লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিলি? ফালাক তাড়াতাড়ি বলল, না না, আমি তো শুধু। কথা শেষ করার আগেই সাদ এক ধাপ সামনে এগিয়ে এলো। ফালাক স্বভাবতই একটু পিছিয়ে গেল। সাদ রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ চুপ থেকে বলল, লন্ডনে যেতে ভয় লাগছে? ফালাক একটু থামল। ভয় না। কি? ফালাক নিচের দিকে তাকালো। এই বাড়িটার জন্য মায়া লাগবে। ওহ। বাতাসে ফালাকের আঁচল উড়ে এসে সাদের হাতে ছুঁয়ে গেল। তারপরে আবারও দুইজন নিশ্চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর ফালাক নীরবতা ভেঙে বলল, আপনি কি কফি খাবেন? সাদ ভ্রু কুচকে জিজ্ঞেস করল, এখন? হ্যাঁ দাঁড়ান, আমি নিয়ে আসছি। ফালাক সিঁড়ি বেয়ে নেমে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পরে কফি তৈরি করে ধীরে ধীরে সাদকে দিতে নিয়ে এলো। সাদ দোলনায় বসে আছে, সিগারেট খাচ্ছে। ফালাক কফির কাপটা এনে দিল। সাদের এক হাতে সিগারেট আর আরেক হাতে কফির কাপ ধরে বসল। ফালাক গিয়ে সামনে রেলিং ধরে দাঁড়ালো। মিষ্টি মিষ্টি বাতাসে বেশ ভালো লাগছে। হালকা বাতাসের ছাপটায় ফালাকের অবাধ্য চুলগুলো বারবার চোখে মুখে এসে পড়ছে। ফালাক এক হাত দিয়ে চুলগুলো কানের পেছনে গুজে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পরক্ষণেই এক ঝলক হাওয়া এসে আবার সব এলোমেলো করে দিচ্ছে। সাত দোলনায় আতশোয়া হয়ে বসে আছে। এক হাতে ধোয়া ওঠা কফির কাপ, অন্য হাতে জ্বলন্ত সিগারেট। সিগারেটের লালচে আভাটা অন্ধকারের মাঝে সাদের তীক্ষ্ণ চোয়াল আর গম্ভীর মুখটাকে আরও রহস্যময় করে তুলেছে। কফিতে চুমুক দিচ্ছে না, বরং স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। এই সাধারণ দৃশ্য সাদের কাছে যেন অসাধারণ লাগছে। ফালাকের এই সাদা শাড়ির আঁচল বাতাসের তোড়ে উড়ছে, বারবার চুল ঠিক করছে। সব কিছুই সাদের বুকের ভেতরে এক অদ্ভুত তোলপাড় সৃষ্টি করছে। সাদ ধীর পায়ে উঠে দাঁড়ালো।
সিগারেটের শেষ অংশটা পায়ের নিচে পিষে দিয়ে ও ফালাকের একদম পিছনে এসে থামল। ফালাক তখনও চুল সামলাতে ব্যস্ত। হঠাৎ অনুভব করলো দুটো শক্ত হাত ওর কাঁধের উপর দিয়ে এসে অবাধ্য চুলগুলোকে মুঠো করে ধরল। ফালাক চমকে ওঠে। স্বাদের গায়ে পুরুষালী ঘ্রাণ এক মাদকতা তৈরি করেছে ফালাকের কাছে। স্বাদ খুব সাবধানে ফালাকের সব কয়টা চুল এক হাতে গুছিয়ে নিয়ে ঘাড়ের একপাশে সরিয়ে দিল। চুলগুলো খুব বিরক্ত করছে। ফালাকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। স্বাদের আঙুলের অগ্রভাগ ফালাকের ঘাড়ের ত্বক ছুঁয়ে যাচ্ছে। ও শুধু অস্ফুট শব্দে বলল, বাতাসটা খুব বেশি আজ। স্বাদ ফালাককে নিজের দিকে ঘুরিয়ে নিল। চাঁদের আবছা আলোয় ফালাকের মুখটা এখন একদম পরিষ্কার। স্বাদের চোখ দুটো আজ বড্ড বেশি কথা বলছে। ফালাকের গালের উপরে হাত রেখে বৃদ্ধাঙ্গুলি দিয়ে নিজের ঠোঁটটা আলতো করে স্পর্শ করল। ফালাক মন্ত্রমুগ্ধের মতো স্বাদের চোখের দিকে তাকিয়ে রইল। এই শান্ত রাত, দূর থেকে আসা ঝিঝি পোকার ডাক, স্বাদের নিবিড় সান্নিধ্য। ফালাকের মনে হলো সময়টা যদি এখানেই থমকে যেত। রমজানের দিনগুলো মির্জাবাড়িতে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে এসেছে। গত কয়েকটা দিনে স্বাদ আর ফালাকের সম্পর্কের কিছুটা উন্নতি হয়েছে। এক ধরনের অঘোষিত নির্ভরতা তৈরি হয়েছে। বিকেলবেলা ইফতারের আগে স্বাদ মাঝে মধ্যে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায়। ফালাক যখন ব্যস্ত হয়ে কাজ করে, স্বাদ তখন দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফালাক মাঝে মধ্যে চোখাচোখি হলে লজ্জা পায়। বাড়ির ছোটরা সবাই লক্ষ্য করে, নিজেদের মধ্যে হাসাহাসি করে। দুপুরে বাড়ির সদর দরজায় একটা গাড়ির হর্ন শোনা গেল। স্বাদের ছোট খালা ভিতরে ঢুকলেন, কিন্তু একা নন। তার সাথে এক আধুনিকা নারী, পরনে গাঢ় রঙের শিফন শাড়ি, চোখে রোদ চশমা আর ঠোঁটে এক উদ্ধত হাসির রেখা। স্বাদের খালা আসাতে বাড়ির বড়রা সবাই ড্রয়িং রুমে এসে জড়ো হলেন। ফালাক ট্রেতে করে শরবত নিয়ে আসাতেই ড্রয়িং রুমের আবহাওয়াটা কেমন যেন থমথমে হয়ে গেল। স্বাদের মা মুখটা নিচু করে আছেন, আর স্বাদের ছোট চাচির চোখ মুখে স্পষ্ট বিরক্তি। পাশ থেকে রিমা ফালাকের বলে উঠল, সর্বনাশ, উর্মিলা ভাবি এখানে কেন? উর্মিলা কানে যেতেই ফালাকের হাতের ট্রেটা কেঁপে উঠল। নামটা ওর খুব চেনা। স্বাদের জীবনে সেই অতীত। স্বাদের প্রথম স্ত্রী উর্মিলা। উর্মিলা সোফায় আইস করে বসে চোখ দুটো ফালাকের উপরে দিয়ে একবার বুলিয়ে নিল, যেন কোনো তুচ্ছ আসবাবপত্র দেখছে। খালামণি, এই কিতাবে স্বাদের নতুন বউ? স্বাদের চয়েস তো দেখছি বেশ বদলে গেছে। একদম সাধারণ গেও। স্বাদের মা শক্ত গলায় বললেন, উর্মিলা, তুই এই বাড়িতে কেন? আমার ছোট বোন তোর মা সাথে নিয়ে এসেছে বলে কিছু বলছি না, তবে ফালাকের ব্যাপারে কোনো মন্তব্য করার অধিকার তোর নেই। উর্মিলা এক বাঁকা হাসি দিয়ে ফালাকের দিকে এগিয়ে এলো। ফালাক তখনও পাথর হয়ে দাঁড়িয়ে। স্বাদের প্রথম স্ত্রীর রূপ আর ব্যক্তিত্বের মাঝে এক ধরনের বিষাক্ত আভিজাত্য আছে, যা ফালাককে ভেতরে ভেতরে কুঁকড়ে দিচ্ছে। আরে খালামণি, এত রাগ করছো কেন? ফালাকের গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। স্বাদের পাশে এই উর্মিলাকেই বোধহয় বেশি মানাতো। ফালাক নিজেকে খুব ছোট আর অসহায় মনে করতে লাগলো। উর্মিলার উপস্থিতিতে ড্রয়িং রুমের বাতাস যেন বেশি উঠেছে। ঠোঁটে লেগে থাকা তাচ্ছিল্যের হাসি ফালাকের কলিজায় তীরের মতো বিঁধছে। উর্মিলা ধীর পায়ে ফালাকের চারপাশে একবার ঘুরে এলো। ফালাকের থুতনিটা আঙুল দিয়ে উঁচিয়ে ধরল। কী রে মেয়ে, কথা বলছো না কেন? তার স্বাদের মা চিৎকার করে উঠলেন, উর্মিলা, মুখ সামলে কথা বলো। তুই এই বাড়ির কেউ নোস। ফালাক আমার বাড়ির সম্মান, আমার স্বাদের স্ত্রী। উর্মিলা এবার হো হো করে হেসে উঠল। স্বাদকে তো আমি চিনি। ও কোনো দিন একে ভালোবাসতে পারে না, আর ও শুধু আমাকে ভালোবেসেছিল, আর এখনও ও আমাকেই ভালোবাসে। প্রথম ভালোবাসা তো আর ভোলা যায় না, না? খালামণি, আমি স্বাদের কাছে ফিরতে চাই। আমি জানি স্বাদ আমায় ফেরাবে না। উর্মিলার প্রতিটা কথা ফালাকের কানে বিষের মতো ঢুকছে। মনে মনে ভাবল, ফালাক, এই জীবনে কি সে সুখ পাবে না?